সমুদ্রের তীরে ভেসে আসে এক নারীর মৃতদেহ, চেহারা বিকৃত, শরীর পচে গেছে, চেনার কোনো উপায় নেই, কেউ জানে না কে সে আর এখানেই কিভাবে এলো। এরপর পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু তদন্ত যতই সামনে এগুই ঘটনা ততই জটিল হতে থাকে। পুলিশের তালিকায় যারাই আছে তাদের প্রত্যেকের আচরণ অদ্ভুত, প্রতিটা চেহারার পিছে অস্বস্তিকর কিছু লুকিয়ে আছে। কারোর কথায় ফাঁক, আবার কারোর চোখে মুখে আতঙ্ক। কেউ যেন কিছু নিয়ে একটা লুকানোর চেষ্টা করছে। কে এই মেয়ে, তার সাথে কি হয়েছিল, আর এসব রহস্যের কেন্দ্রেই কি আছে জানতে হলে এই গল্পের গভীরে প্রবেশ করতে হবে। এটা এমন একটা গল্প যা আপনার সকল এক্সপেকটেশনকেও হার মানিয়ে ছাড়বে। হ্যালো ফ্রেন্ড, বলছিলাম 2025 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি লারা এর কথা। মুভির শুরুতেই আমাদের কার্তিক নামের একজন পুলিশ ইন্সপেক্টরকে দেখানো হয়। একটি চুরির কমপ্লেন পেয়ে কার্তিক এই বাড়িতে তদন্ত করতে এসেছে। কার্তিক এই ঘরেতে ঢোকা মাত্রই আশেপাশে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছিল। তবে কার্তিকের কেন জানি সন্দেহ হচ্ছিল। কার্তিক লক্ষ্য করে জানালার কাঁচ ভাঙ্গা, বাহিরে জানালার ভাঙ্গা কাঁচগুলো পড়ে আছে। এরপর ঘরের ভেতর প্রবেশ করতেই দেখে আলমারির তালা ভাঙা, আলমারিতে থাকা জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ তড়িঘড়ি করে কিছু একটা নিয়ে এখান থেকে পালিয়েছে। বাড়ির মালিক জানায় তাদের স্বর্ণ চুরি হয়েছে। এজন্য কার্তিক বাড়ির মালিককে বাহিরে এনে জানতে চাই, সত্যি করে বলুন তো আপনাদের ঠিক কতটুকু স্বর্ণ চুরি হয়েছে। ওই ব্যক্তিটি হিসেব করে তার পরিমাণ জানায়। এইসব শুনে কার্তিক লোকটিকে বলে, আমার মনে হয় আপনার ঘরে চুরি হয়নি, আপনার স্ত্রী হয়তোবা আপনার গোপনের স্বর্ণগুলো কোথাও বন্দুক রেখেছে আর আপনাকে সামাল দিতে চুরির এই মিথ্যে নাটকটি সাজিয়েছে। আপনি আপনার ওয়াইফের সাথে ভালোভাবে কথা বলে দেখুন। কার্তিকের মুখে এই কথা শোনার পর লোকটি তো পুরো আকাশ থেকে পড়ল। আবার লোকটার ওয়াইফও একদম স্তব্ধ হয়ে বসে আছে, তার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। এরপর কার্তিকরা সেখান থেকে চলে যাচ্ছিল, আর যেতে যেতে এসআই আলবার্ট কার্তিকের কাছে জানতে চাই, স্যার আপনি কি করে বুঝতে পারলেন ওই লোকের ওয়াইফই স্বর্ণ চুরি করে বন্দুক রেখেছে? কার্তিক আলবার্টকে বোঝায়, কেউ যদি জানালার কাঁচ ভেঙে ভিতরে প্রবেশ করে সেই ভাঙা কাঁচগুলো বাড়ির ভিতরে পড়ার কথা, কিন্তু বাহিরে পড়ে আছে, তার মানে জানালার কাঁচ ভেতর থেকে ভাঙা হয়েছে। আর তাদের রান্নাঘরে ডাস্টবিনের মধ্যে আমি একটি স্লিপ পেয়েছি। ওই স্লিপটি মূলত স্বর্ণ বন্দুক রাখার স্লিপ। ওই স্লিপে যেই পরিমাণ স্বর্ণ বন্দুক রাখার কথা উল্লেখ আছে, ওই ব্যক্তিও ওই পরিমাণ স্বর্ণ চুরি যাওয়ার কথা বলেছে। আরেকটি কথা হলো, বাড়ির বাহিরে একটি কুকুর বাঁধা ছিল, যেটা আমাদের দেখে অনেক ডাকছিল। রাতের বেলা যদি বাড়িতে কোনো চোর আসবেই, তাহলে ওই কুকুর অনেক আওয়াজ করার চেষ্টা করত, কিন্তু আশেপাশের কেউই রাতের বেলা ওই কুকুরের শব্দ শুনতে পায়নি। রাতের বেলায় অনেক স্বর্ণ চুরি হওয়ায় ওই লোকটা খুব চিন্তিত ছিল, কিন্তু সেখানে তার ওয়াইফ একদমই চুপচাপ বসে আছে। তার মধ্যে স্বর্ণ চুরি হওয়ার কোনো আক্ষেপই নেই, উল্টো তার চোখে মুখে আতঙ্ক আর ভয়ের ছাপ দেখা যাচ্ছিল। ওই মহিলাই স্বর্ণ চুরি করে বন্দুক রেখেছে। আর এর থেকে আমরা বুঝতে পারি কার্তিক কোনো সাধারণ পুলিশ অফিসার নয়, সে একজন ইন্টেলিজেন্ট পুলিশ অফিসার। সে ক্রাইম সিনের প্রত্যেকটি খুঁটিনাটি ভালো করে পর্যবেক্ষণ করে। এখান থেকে সিন চলে যায় থানায়। আমরা লরেন্স নামের এক ব্যক্তিকে দেখতে পাই। লরেন্সের চোখে মুখে খুব আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে। লরেন্স খুবই চিন্তিত। লরেন্স কনস্টেবলের কাছে জানতে চায়, স্যার অনেকদিন হয়ে গেল আমার ওয়াইফ আমার টাকা পয়সা নিয়ে পালিয়েছে, এখন পর্যন্ত আপনারা তার খোঁজ খবর বের করতে পারেননি। আমাকে একটা আপডেট তো দিন, না হলে তো সে আমার টাকা পয়সা সব নষ্ট করে ফেলবে। আর লরেন্সের কথা আমরা এটা বুঝতে পারি, লরেন্স তার টাকার চিন্তা করছে, তার স্ত্রীকে খুঁজে পাওয়ার চিন্তা করছে না। এর মধ্যে আলবার্ট এসে লরেন্সকে দেখে, লরেন্সকে বোঝায়, দেখো ভাই, তোমার স্ত্রীর কাছে কোনো ফোন নেই, তার কাছে কোনো আইডেন্টিটি নেই, আমরা তাকে কিভাবে ট্রেস করব? এভাবে বারবার থানায় এসে ঝামেলা করলে আমরা তোমার ওয়াইফকে খুঁজে বের করতে পারবো না, আমাদেরকে আমাদের মতো কাজ করতে দাও। এরপর লরেন্স কিছু একটা বলতে গিয়েও না বলে থানা থেকে বের হয়ে যায়। এরপর সিন চলে যায় পরদিন সকালে সমুদ্রের তীরে। একজন জেলে মাছ ধরতে যাচ্ছিল, ঠিক তখনই সমুদ্রের পাড়ে একটি ডেড বডি দেখে সাথে সাথে পুলিশকে কল করে। আর খবর পাওয়া মাত্রই কার্তিক দ্রুত ফোর্স নিয়ে সেখানে চলে আসে। কার্তিক এসে ডেড বডিটি ভালো করে পর্যবেক্ষণ করে দেখছিল। ডেড বডিটি অনেকটাই নষ্ট হয়ে গেছে, পানির নিচে অনেকদিন থাকার কারণে পুরো মুখটা নষ্ট হয়ে গেছে। দেখে চেনার কোনো উপায় নেই এটা কার বডি। আবার শরীরের কিছু অংশ মাছে খেয়ে ফেলছে, ফিঙ্গারপ্রিন্টও নেওয়া সম্ভব হচ্ছে না। বডির এমন অবস্থা দেখে কার্তিক ভাবছে এটা কি খুন হতে পারে নাকি মেয়েটা আত্মহত্যা করেছে। আর এই মেয়েটি এখানে কিভাবে এলো? কার্তিক পুলিশের অন্য সদস্যদের নির্দেশ দেয়, আশেপাশে খুঁজে দেখো মেয়েটির কোনো কিছু পাওয়া যায় কিনা। সাথে সাথে কনস্টেবলরা আশেপাশে সব জায়গায় খুঁজে দেখে, কিন্তু ডেড বডি ছাড়া কোনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। কার্তিক আলবার্টকে আশেপাশের সকল পুলিশ স্টেশনে ফোন করে খবর নিতে বলে, কোথাও কোনো মেয়ের মিসিং কমপ্লেন রেজিস্টার হয়েছে কিনা, যদি হয়ে থাকে দ্রুত আমার সাথে যোগাযোগ করতে বলো। অন্য দৃশ্যে আমাদের মিনিস্টার ম্যাথুকে দেখানো হয়। মিনিস্টার এবং তার ছেলে ধীরাজ টিভিতে এই মেয়েটির মৃতদেহ পাওয়ার খবরটি দেখছে। মিনিস্টারের ছেলে ধীরাজ এই খবর দেখে ভীষণভাবে বিচলিত হয়ে যাচ্ছিল। সে চুপচাপ টিভির দিকে তাকিয়ে শুধু কেঁদে যাচ্ছিল। মিনিস্টার তাকে বোঝানোর চেষ্টা করে আর বলছে, মনের মধ্যে সাহস রাখো, মেয়েটাকে ভুলে যাও, সে আর ফিরে আসবে না, যা হওয়ার সেটা তো হয়েই গেছে। আর এখানে তাদের কথাতে আমরা এটাও বুঝতে পারি, বিচের পারে যে মেয়েটির ডেড
বডি পাওয়া গেছে ধীরাজ হয়তোবা ওই মেয়েটিকে চিনে। এই মেয়েটির সাথে ধীরাজের কি সম্পর্ক ছিল, তবে আস্তে আস্তে পুলিশের তদন্তে উঠে আসতে থাকবে। এদিকে কার্তিক তার তদন্ত চালিয়ে যাচ্ছে। কার্তিকের তখন লরেন্সের নিখোঁজ স্ত্রীর কথাটি মনে পড়ে। লরেন্সও তার স্ত্রীকে খুঁজতে এসেছিল, তার স্ত্রী টাকা নিয়ে পালিয়েছে, এই মেয়েটি লরেন্সের স্ত্রীও তো হতে পারে। এজন্য আলবার্টকে দ্রুত লরেন্সকে কল করে তাদের সাথে দেখা করতে বলে। এই লরেন্স মূলত একজন কর্পোরেটর গাড়ি চালক, আর এই কর্পোরেটর লোকাল গুন্ডা টাইপের লোক। এই কর্পোরেটরের নাম হচ্ছে দাস। দাস কার্তিককে দেখে রেগে যাচ্ছিল, তবে রাগ হওয়ার একটা ভীষণ কারণও আছে। একদিন কার্তিক রাতের বেলা রাস্তায় চেকিং করছিল, তখন দাসের একটি গাড়ি ধরা পড়ে। মূলত আবর্জনা ভর্তি গাড়ি নিয়ে লরেন্স এদিক দিয়ে যাচ্ছিল। কার্তিক তাকে থামিয়ে দেয় এবং বলে যেখানে সেখানে আবর্জনা ফেলো না, শহরটা তো পরিষ্কার রাখতে হবে। লরেন্সের কথায় কার্তিক কিছুতেই লরেন্সকে ছাড়ছিল না। এজন্য দাস কার্তিককে সাইডে নিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু কার্তিক ঘুষ না নিয়ে দাসের গালে একটি থাপ্পড় মারে আর বলে এরপর কখনো এমন করলে সোজা জেলে পাঠাবো। মূলত এই জন্যই দাস কার্তিকের উপর ভীষণভাবে রেগে আছে। সিন চলে আসে প্রেজেন্টে। লরেন্স এসেছে, আর লরেন্স আসার পর লরেন্সকে মর্গে নিয়ে বডিটি দেখানো হয়। বডি দেখে লরেন্স বলে স্যার এটা তো আমার বউয়ের লাশ না। কার্তিক তখন লরেন্সকে বলে তোমার বউ যখন পালিয়ে গিয়েছিল তখন তো এমন পোশাকই পরেছিল তাই না, আর এখন বলছো এটা তোমার বউ না। কথা শুনে লরেন্স একটু ঘাবড়ে যায়। লরেন্স বলে স্যার পোশাক এমন ছিল এটা ঠিক আছে, কিন্তু এটা আমার বউ না আমি নিশ্চিত। এদিকে দাস পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল এবং শুনছিল। দাসের যেহেতু কার্তিকের উপর আগে থেকেই রাগ ছিল, তাই দাস কার্তিকের উপর প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেয়ে বসে। এই সুযোগটা কাজে লাগিয়ে দাস কার্তিককে বলে তোমরা একটা বেওয়ারিশ লাশ দেখিয়ে জোরপূর্বক আমার ড্রাইভারের বউ বানানোর চেষ্টা করছো, আমি এখনই তোমাদের দেখাচ্ছি। এই বলেই দাস মিনিস্টারকে কল করে আর বলে স্যার আমার ড্রাইভারের বউ পালিয়ে গেছে, এখন পুলিশ একটা মৃতদেহ উদ্ধার করেছে এবং বলছে এটা তার বউয়ের। তারা জোরপূর্বক আমার ড্রাইভারের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। মিনিস্টার বলে দেখো দাস, আমি কার্তিককে ভালো করে জানি, সে একজন সৎ পুলিশ অফিসার। তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা থেকে থাকে সেটা নিজে থেকে মিটিয়ে নাও, আর তুমি চুপ করে থাকো। এটা বলেই মিনিস্টার ফোন কেটে দেয়। এরপর কার্তিক আলবার্টকে নিয়ে পোস্টমর্টেম ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছিল। তারা লক্ষ্য করে একটি সাদা রঙের কার তাদেরকে ফলো করছে। তবে কার্তিক এই বিষয়টা গুরুত্ব না দিয়ে আগে ডক্টরের সাথে কথা বলতে যায়। ডক্টর কার্তিককে জানায় মেয়েটির বডিটি নষ্ট হয়ে যাওয়ায় পোস্টমর্টেম করতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। মেয়েটির মাথায় আঘাতের চিহ্নও রয়েছে, আর ওই আঘাতের কারণেই মেয়েটির মৃত্যু হয়েছে। আমার যেমনটা মনে হচ্ছে, হয় মেয়েটিকে উঁচু কোনো জায়গা থেকে ফেলে দেওয়া হয়েছে, নয়তো মেয়েটি নিজেই উঁচু জায়গা থেকে জাম্প করেছে। এর কারণে মাথায় আঘাত পেয়ে হয়তো মৃত্যুটা হয়েছে। আর সারা রাত পানিতে পড়ে থাকায় সামুদ্রিক মাছেরা তার বডিটার কিছু অংশ খেয়ে ফেলেছে। এরপরেই কার্তিকের কাছে একটি ক্লু আসে। একজন কনস্টেবল জানায় যে জায়গাতে মেয়েটির বডি পাওয়া গেছে সেই বিচের পাশে একটি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর এটা শোনা মাত্রই কার্তিক ওই রাতের ফুটেজ কালেক্ট করতে বলে। এরপরে ওই রাতের ফুটেজ এনে পর্যবেক্ষণ করতে গেলে দেখা যায় দুজন ছেলে বাইক নিয়ে এসে বিচের পারে একটি মেয়ের পিছে পিছে দৌড়াচ্ছে। আর এটা দেখা মাত্রই কার্তিক ওই বাইকের নম্বর দিয়ে ওই বাইকের ডিটেলস বের করতে বলে। তবে একজন কনস্টেবল বলে স্যার এখানে থাকা একটি ছেলেকে আমি চিনি, কয়েকদিন আগেই তার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য সে থানায় এসেছিল। এরপর কার্তিক ওই রেজিস্টার থেকে ওই ছেলেটির ফোন নম্বর বের করে তাকে কল করে, কিন্তু ছেলেটির ফোন বন্ধ। এজন্য কার্তিক তার টিমকে ওই এলাকায় গিয়ে ওই ছেলের তথ্য বের করতে বলে। কথা মতো পুলিশের টিম ওই এলাকায় যায়, আশেপাশের সবার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউই ওই দুই ছেলের তথ্য দিতে পারছে না। তবে ঠিক ওই রাতেই সিসিটিভি ফুটেজে থাকা ওই দুটি ছেলের মধ্যে একটি ছেলে থানায় আসে, যার নাম ছিল দীনেশ। সে থানায় এসে জানতে চায় স্যার আমি জানতে পারলাম আপনারা আমার খোঁজ করছেন। এরপর কার্তিক বলে একটি মেয়েকে খুন করে এখন এমন নাটক করছো যেন কিছুই করোনি। দীনেশের কথা কি বলছেন স্যার, আমি খুন করেছি? আমি তো কিছুই করিনি। কার্তিক তখন দীনেশকে ওই রাতের সিসিটিভি ফুটেজ দেখায় আর জানতে চায় তোরা ওই মেয়েকে তাড়া করছিলি কেন। সিসিটিভি ফুটেজ দেখে দীনেশ একদম চমকে যায়। তারপরে দীনেশ সত্যিটা বলে। দীনেশের তথ্য মতে ওই রাতে যেটা ঘটেছিল, দীনেশ বলে স্যার আমি আর আমার বন্ধু সাতিয়া শহরের একটি মদের দোকানে বসে মদ খাচ্ছিলাম। আমাদের দুজনেরই স্বপ্ন ছিল আমরা পাসপোর্ট তৈরি করে সিঙ্গাপুরে গিয়ে সেটেল হব। আর ওই দিন সাতিয়ার পাসপোর্ট এসেও গিয়েছিল, তাই আমরা ওই খুশিতে মদ খাচ্ছিলাম। কয়েকদিনের মধ্যে আমার পাসপোর্টও এসে পড়ার কথা। তবে কার্তিক বলে আমি তোমার কাছে পাসপোর্টের কথা জানতে চাইনি, আমি তোমার কাছে জানতে চাই ওই মেয়ের পিছু কেন করছিলে। দীনেশ বলে আমরা মদের দোকান থেকে একটি রেড লাইট এরিয়াতে গিয়েছিলাম, সেখান থেকে একটি মেয়ে নিয়ে আমরা বিচে যাই, আর বিচে বসে আমরা গাঁজা খাচ্ছিলাম। তখন আমার বন্ধু সাতিয়া ওই মেয়েটিকে জোরপূর্বক গাঁজা খাওয়ানোর চেষ্টা করছিল। ওই মেয়েটি কিছুতেই খেতে চাচ্ছিল না, আর এটা নিয়ে ভয় পেয়ে একসময় মেয়েটি ওইখান থেকে পালিয়ে গিয়েছিল। কার্তিক তখন বলে সেটা না হয় বুঝলাম তোমরা মেয়েটিকে খুন করোনি, কিন্তু তোমার ফোন বন্ধ কেন? দীনেশ বলে আসলে স্যার আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য অনেকের থেকে ঋণ নিয়েছিলাম, সেই পাওনাদারদের ফোনের বয়ে আমি ফোন বন্ধ করে রেখেছি। কার্তিক জানতে চায় সাতিয়া এখন কোথায়? ওর তো পাসপোর্ট এসে গিয়েছিল। দীনেশ বলে ওর তো পাসপোর্ট এসে গিয়েছিল, ও সিঙ্গাপুর চলে গেছে। তবে দীনেশের
পুলিশের কথা এখনো প্রমাণ হচ্ছে না তারা ওই মেয়েটিকে খুন করেনি। তখন কার্তিক দীনেশের কাছে ওই মেয়ের ঠিকানা জানতে চায়। দীনেশ বলে, স্যার ঠিকানা তো বলতে পারবো না, তবে যেখান থেকে ওকে উঠিয়েছিলাম সেখানে নিয়ে যেতে পারবো। এরপর দীনেশ কার্তিকদের সেই জায়গায় নিয়ে যায়। সেখানে থাকা কিছু মেয়েদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় ওই মেয়ের নাম জয়া। গত 2 দিন যাবৎ জয়া এখানে আসছে না। তাদের কাছ থেকে জয়ার বাড়ির ঠিকানা নিয়ে কার্তিকরা পরদিন জয়ার বাড়িতে যায়, আর সেখানে গিয়ে জানতে পারে জয়ার একটি ছোট্ট মেয়ে আছে, ঘরে অসুস্থ মাও আছে। কার্তিক জয়াকে দীনেশের ব্যাপারে বললে জয়া ওই রাতের কথা স্বীকার করে যে 2 জন ছেলে আমাকে বিচে নিয়ে জোর করে গাঁজা খাওয়ানোর চেষ্টা করছিল, তবে আমি সেখান থেকে পালিয়ে আসি। কথার মধ্যে কার্তিক লক্ষ্য করে জয়ার শরীরে আঘাতের চিহ্ন, আর এইগুলো সিগারেট দিয়ে জ্বালানো চিহ্ন। তাই কার্তিক এ বিষয়ে জানতে চাইলে জয়া বলে, স্যার গতকাল এক লোক আমাকে নিয়ে অনেক টর্চার করেছিল, সেই এইসব করেছে। এদিকে জয়া তার মেয়ের পড়াশোনার খরচ আর মায়ের চিকিৎসার জন্য বাধ্য হয়ে এসব কাজ করছে। কার্তিকও বিষয়টা বুঝতে পেরে গতকাল যে ব্যক্তি তাকে টর্চার করছে ওই কাস্টমারের তথ্য জানতে চায়। জয়া বলে, নাম তো আমি বলতে পারবো না, তবে আমাদের এলাকায় যে কর্পোরেটর আছে দাস, তার ওইখানে ড্রাইভারের কাজ করে। এতে করে কার্তিকও বুঝতে পারে এটা লরেন্সের কাজ। আর এটা জানার পরে কার্তিকের এখন সন্দেহ হচ্ছে লরেন্সই হয়তোবা তার ওয়াইফকে নিখোঁজ করেছে আর এখন খোঁজার নাটক সাজাচ্ছে। এরপর পরবর্তী দিন কার্তিক প্রথমে দীনেশকে থানায় ডাকে এবং লরেন্সের ওয়াইফের ছবি দেখায়। দীনেশ বলে, আমি এই মেয়েকে চিনি না আর কখনো দেখিওনি। এরপরে দীনেশ থানা থেকে বের হয়ে তার বন্ধু সাত্তিয়াকে কল করে বলে, এখন মনে হয় আমরা বড় একটি সমস্যার মধ্যে পড়ে যাব। এদিকে কার্তিক ও দীনেশকে তড়িঘড়ি করে ফোন করতে দেখে। কার্তিকের মাঝেও একটু সন্দেহ জাগে। তবে এরপরে তারা লরেন্সের খোঁজে লরেন্সের বাড়িতে যায়, কিন্তু লরেন্স তখন বাড়িতে না থাকায় লরেন্সের মায়ের সাথে কথা বলে জানতে পারে লরেন্স কখন বাড়িতে আসে কখন যায় সে জানে না, আর লরেন্স বাড়িতে কোনো টাকা পয়সাও দেয় না, এমনকি ঘরে চালও নেই। এসব শুনে কার্তিকের লরেন্সের উপর বেশ রাগ হচ্ছিল। এরপরই লরেন্স এসে পড়ায় লরেন্সকে অ্যারেস্ট করা হয়। লরেন্সকে অ্যারেস্ট করে থানায় নিয়ে জানতে চাওয়া হয়, জয়াকে কেন টর্চার করেছিস আর তোর বউকে কেন মেরেছিস? লরেন্স বলে, সত্যি বলছি স্যার, আমি আমার বউকে মারিনি। কার্তিক বলে, তুই বলেছিস তোর বউ 5 লাখ টাকা নিয়ে পালিয়েছে, অথচ তোর মা বলছে ঘরে চাল নেই, এত টাকা তুই কোথায় পেয়েছিস? লরেন্সও মার সহ্য করতে না পেরে বলে দে ওই টাকা তার না, ওই টাকা তার বস দাসের। আর এখানে আমাদের দেখানো হয় লরেন্স তার বউ নীলাকে অনেক টর্চার করত। নীলা ছিল অনাথ, তাই সব সহ্য করে যাচ্ছিল। সহ্যের সীমা পার হয়ে গেলে নীলা একদিন বলেই বসে, তুমি আমাকে এভাবে মারধর করলে আমি নিজেকে একসময় শেষ করে দিব। লরেন্স বলে, যা করতে হয় করবি, আমার অনুমতি নিয়ে, মরতে হলেও আমার অনুমতি নিয়ে মরতে হবে। মূলত ওই দিনের পর থেকে নীলা বাড়ি থেকে পালানোর সুযোগ খুঁজছিল। আর একদিন লরেন্স যখন দাসের 5 লাখ টাকা ঘরে এনে রেখেছিল, ওই দিনই নীলা সেই টাকা নিয়ে পালিয়ে যায়। এখান থেকে সিন প্রেজেন্টে দাস লয়ার নিয়ে লরেন্সের বেল করিয়ে নিয়ে যায়। এরপর কার্তিক আবারও সে পোস্টমর্টেম ডক্টরের কাছে গিয়ে আবারও পোস্টমর্টেম করার অনুরোধ করে, কিন্তু ডাক্তার বলে, দেখুন স্যার, যতবারই করি না কেন রেজাল্ট একই আসবে। ওই মেয়ে উপর থেকে পরে মাথায় আঘাত পেয়ে মারা গিয়েছিল। অন্যদিকে দাস মিনিস্টারকে কল করে লরেন্সের বিষয়টিও বলে, সেদিন আপনার কথায় আমি চুপ ছিলাম, আজ কার্তিক আমার ড্রাইভারকে ধরে নিয়ে টর্চার করেছে, তার বউকে তো খোঁজার নামই নেই, উল্টো তাকেই টর্চার করছে। মিনিস্টার তখন দাসকে বোঝায় সামনে ইলেকশন, এখন মাথা গরম করা যাবে না, আমি কার্তিকের সাথে কথা বলে দেখছি। এরপরে মিনিস্টার কার্তিককে ডাকে এবং বলে, তুমি সন্দেহ করে কাউকে এভাবে টর্চার করতে পারো না, তুমি তার বউকে যদি খুঁজতে না পারো ছেড়ে দাও, ওই মেয়ের খুনের কেসে ব্যাপারটাকে টেনো না। আমার যতটুকু মনে হয় ওই মেয়ে নিজেই পানিতে ডুবে মারা গেছে, তুমি আত্মহত্যা দেখিয়ে কেসটি ক্লোজ করে দাও। কার্তিকও জিনিসটা বুঝতে পারে নেতা তার সহযোগীকে বাঁচানোর চেষ্টা করছে। অন্যদিকে আলবার্ট লরেন্সের উপর নজর রাখতে গিয়ে দীনেশের বন্ধুকে সাত্তিয়াকে দেখতে পায়, মানে যে সাত্তিয়ার কথা দীনেশ বলেছিল সিঙ্গাপুর চলে গেছে, কিন্তু সে তো এখানে। সাথে সাথে আলবার্ট কার্তিককে ফোনে বিষয়টি জানালে কার্তিক সাত্তিয়াকে ধরে থানায় নিয়ে যেতে বলে। কথা মতো আলবার্ট সাত্তিয়াকে ধরে থানায় নিয়ে যায়। এরপর কার্তিক এসে সাত্তিয়ার কাছে জানতে চায়, তোমার বন্ধু দীনেশ বলল তুমি সিঙ্গাপুর চলে গেছো, তাহলে তুমি এখানে কি করছিলে? সাত্তিয়া বলে, আসলে স্যার আমার ফ্লাইট মিস হয়ে গিয়েছিল, এখানে আমি অনেকের থেকে ঋণ নিয়েছিলাম, পাওনাদারদের হাত থেকে বাঁচতে আমি লুকিয়েছিলাম, আর তাদের মিথ্যা বলেছি যে আমি সিঙ্গাপুরে আসি। এরপর কার্তিক সাত্তিয়ার কাছে ওই রাতের বিষয় সম্পর্কে জানতে চায়। সাত্তিয়াও বলতে শুরু করে। সাত্তিয়া বলে, স্যার ওই রাতে জয়া পালিয়ে যাওয়ার পর আমরা আমাদের বাড়িতে চলে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে আমরা একটি মেয়েকে দেখি, আমরা ওই মেয়েটিকে সাথে নিতে চাচ্ছিলাম, ওই মেয়েটি আমাদের সাথে যেতে অস্বীকৃতি জানাচ্ছিল, আমরাও নেশাগ্রস্ত ছিলাম, তাই রাগের মাথায় ওই মেয়েটিকে থাপ্পড় দিয়ে বসি, আর সাথে সাথেই মেয়েটি বেহুশ হয়ে যায়। দীনেশ তখন সাত্তিয়াকে বলছিল, তুই এটা কি করলি? এই মেয়েটি যদি পুলিশকে বলে দেয় আমরা এই মেয়েটিকে মেরেছি আর আমাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, তাহলে তো পুলিশ আমাদেরকে মামলা দিয়ে দেবে, আর একবার মামলা হয়ে গেলে আমরা বিদেশ যেতে পারবো না। আর এখানে আমরা জানতে পারি এই মেয়েটি হলো লরেন্সের ওয়াইফ নীলা। নীলা তখনও বেহুশ। তখন সাত্তিয়া আর দীনেশ চিন্তা করে আপাতত নীলাকে কোনো সেফ জায়গায় নিয়ে যাবে আর নীলার জ্ঞান ফেরা পর্যন্ত অপেক্ষা করবে। আর প্ল্যান মতো তারা দুজন নীলাকে একটি রাইস মিলে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর নীলার জ্ঞান ফিরলে
দীনেশরা নীলাকে বোঝানোর চেষ্টা করে আর বলে আসলে তারা নীলাকে প্রস্টিটিউট ভেবেছিল। অনুরোধ করে বলে তুমি এই বিষয়টি পুলিশকে বলো না, আমরা বিদেশ যেতে চাই, তুমি যদি পুলিশকে বলে দাও তাহলে আমাদের বিদেশ যাওয়া হবে না। ঠিক তখন ওই দীনেশের কাছে পাসপোর্ট ভেরিফিকেশনের কল আসে। দীনেশ বের হয়ে যাচ্ছিল, তখন ওই নীলা বলে আমার একটি কাজ ছিল, তোমাদের দুজনের জন্য আমি সেটি করতে পারিনি। যতদিন আমি এই কাজটি করতে পারছি না ততদিন পর্যন্ত তোমরা আমাকে হেল্প করতে হবে, তাহলে আমি পুলিশকে কিছুই বলবো না। তারা তাদের পাসপোর্ট এবং ভিসার জন্য অপেক্ষা করতে শুরু করে। আর নীলা যাতে বাহিরে গিয়ে পুলিশকে কিছু বলতে না পারে এজন্য তারাই প্রতিদিন নীলার জন্য খাবার নিয়ে আসতো। এভাবে কিছুদিন চলতে চলতে একসময় দুজনের কাছে থাকা টাকা শেষ হয়ে যায়। এজন্য তারা নীলাকে বলে আমাদের কাছে যে টাকা ছিল এগুলো শেষ হয়ে গেছে, তোমার কাছে টাকা থাকলে আমাদেরকে দাও। আর এরপর নীলা ব্যাগ থেকে কিছু টাকা বের করে দেয়, তবে এগুলো ইন্ডিয়ান কারেন্সি না, এগুলো ডলার। এরপরে মূলত আলবার্ট সাত্তিয়াকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। এরপর আলবার্ট সাত্তিয়ার কাছে জানতে চায় ওই মেয়ে তোমাদেরকে কোন কাজের বিষয় বলেছিল আর ওই মেয়ের কাছে ডলার কোত্থেকে এলো। সাত্তিয়া বলে দেখুন স্যার, আমার বা দীনেশের এসবের কিছুই প্রয়োজন ছিল না, তাই এই ব্যাপারে আমরা তাকে কিছুই জিজ্ঞেস করিনি। আমরা তো শুধু পাসপোর্ট আর ভিসার অপেক্ষা করছিলাম। তবে আমাদের মধ্যে একটি ডিল হয়েছিল, ওই মেয়ের কাছে যে ডলার আছে সেই ডলারগুলো ভাঙিয়ে ইন্ডিয়ান কারেন্সিতে রূপান্তর করে দিতে পারলে তাহলে সে পুরো টাকার 20% আমাদেরকে দিবে। সাত্তিয়ার কথা কতটুকু সত্য আর ওই মেয়েটি কে সেটা যাচাই করতে কার্তিকরা সাত্তিয়াকে নিয়ে সেই রাইস মিলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পাই এই মেয়ে অন্য কেউ নয়, লরেন্সের ওয়াইফ নীলা। আর নীলাকে দেখা মাত্রই কার্তিক বলে তোমার হাজবেন্ড প্রতিদিন থানায় এসে আমাদের সাথে ঝামেলা করে আর তুমি তার টাকা নিয়ে পালিয়ে এসে এখানে বসে আছো। নীলা তখন কার্তিককে অনুরোধ করে স্যার আমাকে আমার স্বামীর কাছে পাঠাবেন না, আমি একজন অনাথ মেয়ে, এজন্যই সে আমাকে বিয়ে করেছিল আর বিয়ের পর থেকে আমাকে টর্চার করত। ওর টর্চার সহ্য করতে না পেরে এক সময় বাধ্য হয়ে আমি টাকা নিয়ে পালিয়ে এসেছি। কার্তিক বলে তুমি তাহলে এই ব্যাপার নিয়ে কারোর সাথে আলোচনা করোনি কেন আর পুলিশকেই বা কেন কমপ্লেন করোনি? নীলা বলে আমার স্বামী সব সময় আমাকে বলতো ওকে যদি পুলিশ অ্যারেস্ট করে ওর বস পরদিনই ওকে ছাড়িয়ে নিয়ে আসবে, পরবর্তী দিন এসে সে আবার আমাকে টর্চার করবে, এজন্য আমি পুলিশকে কমপ্লেন করিনি। সবকিছু আমি আমার শাশুড়ির সাথে শেয়ার করেছিলাম। আমার শাশুড়িও একটা শয়তান, সে উল্টো দাসকে একথা বলে দিয়েছে আর দাস এটা জানার পর আমার স্বামীর সাথে মিলে দুজনে মিলে আমার সাথে নির্যাতন চালাতো। কার্তিক জানতে চায় তোমার কাছে ডলার কোত্থেকে এলো? নীলা বলে স্যার এগুলা যে ডলার আমি জানতাম না, আমি তো ভেবেছিলাম এগুলো আমাদের দেশের টাকা। দাসের টাকা লুকানোর জন্য আমার স্বামী মাঝে মধ্যে বাড়িতে টাকা নিয়ে আসতো। আর সবকিছু শোনার পর কার্তিক বলে ঠিক আছে, তোমাকে আমি তোমার স্বামীর কাছে নিয়ে যাব না, তোমাকে আমি একজন নেতার কাছে নিয়ে যাব, সে তোমার থাকার কোনো একটা ব্যবস্থা করে দিবে, এরপর তুমি তোমার জীবন নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে। নীলা জানতে চায় আপনি কি মেতু স্যারের কথা বলছেন? কার্তিক বলে তুমি কি করে জানো, তুমি কি তাকে চেনো? এরপর নীলা যেটা বলে তার জন্য কেউই প্রস্তুত ছিল না। নীলা বলে স্যার মেতু স্যার তো আরো বেশি খারাপ। আমি যখন টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিলাম ওই রাতে আমি তার গাড়ি থেকে একটি মেয়েকে ব্রিজের উপর থেকে নিচে ফেলতে দেখেছিলাম, আর ওই মেয়ের লাশ ফেলা দেখে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি রাস্তায় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। এরপরে দীনেশ আর সাত্তি আমাকে দেখে ফেলে এখানে নিয়ে আসে। আর নীলার মুখে এসব শোনার পর কার্তিকও এখন বুঝতে পারে ওই মেয়ের খুনের পিছে মেতুর হাত রয়েছে, আর এই জন্যই মেতু ওই মেয়ের খুনটাকে আত্মহনন বলে বন্ধ করে দিতে চেয়েছিল। আর এরপরে কার্তিক মেতুর সাথে দেখা করে আর বলে আমি জানতে পেরেছি ওই মেয়েকে কে খুন করেছে, আপনি এখন আমাকে বলুন আসলে কি ঘটেছিল। মেথু তখন বলে আমি জানতাম একদিন না একদিন তুমি এই কেসটি সলভ করে ফেলবে। এরপর মেথু কার্তিককে পুরো ঘটনাটি খুলে বলে। এরপর আমরাও আসল সত্যটা জানতে পারি। মূলত মেথুর ছেলে ধীরাজ লারা নামের একটি মেয়েকে ভালোবাসত, আর ওই লারা একটি অনাথ আশ্রম পরিচালনা করত। লারা গরিব দুঃখী অসহায়দের অনেক সাহায্য করত, আর এই বিষয়গুলি ধীরাজের ভালো লেগে গিয়েছিল। আস্তে আস্তে তারা একে অন্যের প্রেমে পড়ে, এমনকি তারা বিয়ে করার প্ল্যানও করেছিল। এরপরে একদিন এক পুলিশ অফিসার এই অনাথ আশ্রমটি বন্ধ করতে আসে, আর এই বিষয়টি নিয়ে লারাদের সাথে তাদের অনেক ঝামেলাও হয়। পুলিশ অফিসার অভিযোগ করে এই অনাথ আশ্রমের মধ্যে ড্রাগসের সেল হয়, এমনকি এখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হয়, এজন্যই তারা এই আশ্রমটি বন্ধ করতে চাচ্ছে। অবশ্য লারা সহ ওই আশ্রমের সবাই বোঝানোর চেষ্টা করে এখানে কোনো অনৈতিক কাজ করা হয় না আর সন্ত্রাসীদের সাথে তাদের কোনো কানেকশন নেই। কিন্তু তারপরও ওই পুলিশ অফিসার কোর্ট থেকে অর্ডার এনে ওই আশ্রমটি সিলগালা করে দেয়। আশ্রমে বসবাসরত সবাই রাস্তায় এসে পড়ে, তারা আন্দোলন করে, এতেও কোনো লাভ হচ্ছিল না। লারা খুব চিন্তিত ছিল, এজন্য লারা ধীরাজের সাথে দেখা করে ধীরাজকেও পুরো বিষয়টি খুলে বলে। সবকিছু শোনার পর ধীরাজ বলে আমি একটি কাজে কয়েকদিনের জন্য বাহিরে যাচ্ছি, ফিরে এসে বাবার সাথে কথা বলে আমি সবকিছু ঠিক করে দেব, ততক্ষণ তোমার কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। এরপর ধীরাজ চলে যায়, কিন্তু আশ্রম থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছিল তারা হঠাৎ করে একদম পথে পড়ে যাওয়ায় তারা খুবই সমস্যায় পড়ে গিয়েছিল। এই জন্য লারা ধীরাজের জন্য অপেক্ষা করতে পারছিল না। তারপর লারা আশ্রমের লোকদেরকে নিয়ে রাস্তায় বসে প্রোটেস্ট শুরু করে, আর লারার এই পদক্ষেপে ওই পুলিশ অফিসার আরো বেশি রেগে যায়, যার ফলশ্রুতিতে ওই সমস্ত লোকদের উপর লাঠিচার্জ করে, আর এতে করে কয়েকজন অসুস্থ হয়ে যায়। পরে লারার বিষয়ে আমরা জানতে পারি লারা যখন অনেক বেশি কষ্ট পায় বা অনেক বেশি খুশি হয় তখন লারার শ্বাসকষ্ট শুরু হয়।
এজন্য লারা তার সেফটির জন্য সবসময় তার সাথে একটি ইনহেলার রাখে। এদিকে আশ্রম থেকে বের করে দেয় মানুষগুলোর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল, লারাও আর তাদের কষ্ট সহ্য করতে পারছিল না। এজন্য লারা ধীরাজের অপেক্ষায় বসে না থেকে কিছু সন্ত্রাসীর সাথে কথা বলে এবং তাদের সাথে মিলে ওই পুলিশ অফিসারকে খুন করায়। এমনকি অনৈতিকভাবে ওই আশ্রমটি বন্ধ করার পিছে যার যার হাত ছিল সবাইকে খুন করে। ধীরাজ ফিরে আসে। ধীরাজ ফিরে এসে লারার সাথে দেখা করে। লারাও ধীরাজকে বোঝানোর চেষ্টা করে। লারার আর কোনো পথ ছিল না, বাধ্য হয়ে তাকে এই পদক্ষেপ নিতে হয়েছে। ধীরাজও এই বিষয়টি বুঝতে পারে আর তার বাবা মেতুর সাথে কথা বলে আশ্রমটি আবার খুলে দেয়। এমনকি নির্বাচনের পর তারা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর এই বিষয়গুলি নিয়ে লারা খুব আনন্দিত ছিল। আমরা আগেও দেখেছি অতিরিক্ত কষ্টে বা অতিরিক্ত আনন্দে লারার শ্বাসকষ্টের সমস্যা হয়। এজন্য এত আনন্দে লারার শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে গেছে। লারার কাছেও তখন লারার ইনহেলারটি নেই। ধীরাজের তখন মনে পড়ে তার গাড়িতে একটি পুরাতন ইনহেলার আছে। এজন্য ধীরাজ কার থেকে সেই ইনহেলারটি নিয়ে আসে, কিন্তু ইনহেলারটি ছিল একদমই খালি। ইনহেলারে কোনো মেডিসিন না থাকায় লারা শ্বাসকষ্টে সেখানে মারা যায়। ধীরাজও বুঝতে পারছিল না ধীরাজ এখন কি করবে। তবে এরপরই ধীরাজ তার বাবা মেতুকে কল করে সেখানে ডাকে। ধীরাজ পুরো বিষয়টা মেতুকে খুলে বলে। সবকিছু জানার পর মেতু ধীরাজকে বুঝায় লারা সন্ত্রাসী ছিল। পুলিশ যদি জানতে পারে লারার সাথে আমাদের সম্পর্ক আছে তাহলে আমাদের সমস্যা হবে। এখানে যা কিছু হয়েছে সেটা কেউ বিশ্বাস করবে না, আর এখানে যা কিছু হয়েছে সেটাতে তোমার কোনো দোষও নেই। তুমি এখান থেকে চলে যাও, বাকিটা আমি দেখব। এজন্য ধীরাজ চলে যায়। মেথু লারার বডিটি তার কারের পিছে নিয়ে ওই ব্রিজের উপরে গিয়ে ব্রিজের নিচে ফেলে দেয়। আর মেথুর কাছে এই সবকিছু জানার পর কার্তিকও এখন বুঝতে পারছে না সে এখন কি করবে। কারণ কার্তিক এতদিন ধারণা করছিল লারাকে কেউ খুন করেছে। লারা খুন হয়নি, লারা শ্বাসকষ্টে মারা গিয়েছিল আর এখানে কারোর হাত ছিল না। তাই কার্তিকেরও এখানে কিছু করার নেই। তবে কার্তিক দাসের ব্যাপার সবকিছু জানতে পেরেছিল। এজন্য দাস আর লরেন্সকে মানি লন্ডারিং মামলায় অ্যারেস্ট করে। এদিকে ধীরাজকে দেখা যায় লরেন্সের ওয়াইফ নীলাকে লারা যেই আশ্রমে ছিল সেই আশ্রমে কাজ দিয়েছে। এর মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।